বেশি উঁচু। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা, এবং যারা এখানে অন্য ধর্মাবলম্বী আছেন, বিশেষত দলিত হরিজন তফসিল সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা একজন খুব বিশেষ মানুষের জন্মদিবস উপলক্ষে এখানে আলোচনা করতে একসাথে হয়েছি, এবং এটা আমরা আশা করব যে আমাদের দিক থেকে একটা আশা আছে যে আমাদের ইতিহাসের সাথে, আমাদের এই অঞ্চলের ইতিহাসের সাথে যে ভয়ঙ্কর রকমের অন্যায় আওয়ামী লীগ করেছে, একটা একদলীয় এক ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস তারা এখানে তৈরি করেছে, এবং করার মধ্য দিয়ে আমাদের যারা ঐতিহাসিক চরিত্র আছে, যাদের লেগেসি, যাদের উত্তরাধিকার আমরা বহন করি, তাদেরকে মুছে দিয়েছে ইতিহাস থেকে। এই ভয়ঙ্কর অত্যাচার, আমরা তো বলেছি যে এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে অনেকগুলো জিনিসের মীমাংসা হওয়া শুরু করেছে। আপনারা একটু নিজেদের মধ্যে গুঞ্জন না করলে ভালো হবে, আমার কনসেন্ট্রেশনে একটু সমস্যা হয়। আপনারা যারা এই আলোচনাটার মধ্যে আছেন তারা নিজেদের মধ্যে গুঞ্জন করবেন না, আর যারা অন্য কাজে আছেন তারা কাজ করবেন, সেটা আশা করবো এটা আমি। তো এই ঐতিহাসিক চরিত্র, আমাদের যতগুলো চরিত্র আছে তাদেরকে এক ধরনের ইতিহাস থেকে মুছে দিয়েছে আওয়ামী লীগ, এবং এক ব্যক্তিকেন্দ্রিক একটা ইতিহাস তৈরি করেছে, যেটা মূলত ইতিহাসের সাথে একটা ভয়ঙ্কর অন্যায়, এবং সেখানে ইতিহাসের চেয়ে বেশি আসলে নিজেদের তৈরি করা গালগল্প। এবং প্রতিষ্ঠিত যত ইতিহাসের বইপত্র আছে, আপনি তার মধ্য থেকেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের ইতিহাসে একটা কালপ্রিট দল হচ্ছে আওয়ামী লীগ। এটা এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই বলে আমরা বলছি, ব্যাপারটা একেবারেই এরকম না। আমরা এটা আমাদের যখন থেকে আমরা কথাবার্তা বলা শুরু করেছি, রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক চর্চা করা শুরু করেছি, তখন থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসকে যেভাবে ছিনতাই করেছে, এটা নজিরবিহীন। মানে বাংলাদেশের শত্রুরাও এত বড় অন্যায় বাংলাদেশের ইতিহাসের সাথে করতে পারে না। তো এই যে আজকে যোগেন মণ্ডল নিয়ে আমরা কথা বলছি, তার জন্মবার্ষিকী উপলক্ষে, এটা একটা শুরু মাত্র। আমাদের মূলত ইচ্ছাটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে যার উপর আমরা দাঁড়িয়ে আছি, পাকিস্তান আন্দোলন, এবং আমরা কিন্তু বারবার বলেছি, এবং এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে, কারণ আমাদের এখানে ইতিহাসের যে যে ব্লকেড আওয়ামী লীগ তৈরি করেছে, এই কারণে আমরা যখনই বলি যে পাকিস্তান আন্দোলন এটাকে আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি, তখন অনেকে কনফিউজড হয় যে পাকিস্তান আন্দোলন ধারণ করি কথার মানে কি। তো এটা আমরা মনে করি যে আস্তে আস্তে এই মীমাংসাগুলো হবে। এই আমাদের এই ইতিহাসের যারা চরিত্র আছে, তারা ধরা যাক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কিংবা আবুল হাসিম, যোগেন মণ্ডল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কিংবা আরও আমরা শরৎ বসু, এই যে আরও যারা চরিত্র আছে, সুভাষ বসু সহ, কিংবা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এই চরিত্রগুলোকে তাদের রাজনীতিটা কি নিয়েছিল, সেই রাজনীতির ঐতিহাসিক সীমাবদ্ধতাটা কোথায়, এবং আমরা এটাকে, এবং তাদের কাছে কোন শক্তিটা আমরা পেতে পারি, এবং কোথায় আমাদেরকে যেতে হবে, এই জন্যই আমরা তাদেরকে চর্চা করি। যে কারণে যোগেন মণ্ডল আমাদের জন্য একটা অত্যন্ত অসম্ভব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। শুধুমাত্র তিনি তফসিলি সম্প্রদায়ের নেতা, এই জায়গা থেকে আমরা তাকে দেখি না। একইভাবে যেমন আমরা কিছুদিন আগে বলেছি যে মানবেন্দ্র নারায়ণ লারমা, তাকে আমরা শুধুমাত্র বাংলাদেশে যে অন্যান্য জাতিসত্তা আছে, পার্বত্য চট্টগ্রামে যে জাতিসত্তা সমূহ আছে, তাদের নেতা হিসেবে শুধু দেখি না, কারণ তার যে সংগ্রাম গণপরিষদে মানবেন্দ্র নারায়ণ লারমার, যে আপনারা যদি তর্কগুলো দেখেন, তিনি কিন্তু একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্রের সকল নাগরিকের জন্য কিছু ঔচিত্যের প্রয়োজনে কথা বলছিলেন। একইভাবে এই যোগেন মণ্ডল, তার ব্যাপারে এতক্ষণে যে এখানে উৎপল ভাই উনি ছিলেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো প্রসঙ্গ কিন্তু আমাদের সামনে এসেছেন। আমি ওনার সাথে একটা জায়গায় দ্বিমত করব আমার বক্তব্যের মধ্যে, যে অখণ্ড বাংলার প্রশ্ন উনি যেভাবে বলেছেন, ইতিহাসটা কিন্তু তার চেয়ে একটু আলাদা। যাই হোক, আমি সেটাতে এখন ঢুকবো না। ইতিহাসে আমার এখন এই পর্যায়ে আমি কম আলোচনা করব। দুটো জিনিস শুধু আপনাদেরকে আমি যোগেন মণ্ডলের ব্যাপারে আপনাদের সামনে নজরে আনার চেষ্টা করব। এক নম্বর কথা হচ্ছে, যেটা আমাদের আলামিন ভাই খুবই রাইটলি এখানে উল্লেখ করেছেন, এটা আমি আরেকবার জোর দিতে চাই, যে মানে কিভাবে আমরা যোগেন মণ্ডলকে বোঝার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যে আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর এত বড় একজন ব্যক্তিত্ব দক্ষিণ এশিয়ায়, যোগেন মণ্ডল কিন্তু সেম লেয়ারের একই ধরনের ব্যক্তিত্ব। এই বাবা সাহেব আম্বেদকরকে আমরা স্মরণ করি কেন, কিংবা শ্রদ্ধা করি কেন, কিংবা ইতিহাস তাকে কেন স্মরণ করে? কারণ তিনি ইন্ডিয়ার সবচেয়ে নিপীড়িত যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর পক্ষে দাঁড়িয়েছিলেন, সেই জনগোষ্ঠীর অধিকারের পক্ষে কথা বলেছিলেন। এবং তিনি সংবিধান যে সভা হয়েছিল ইন্ডিয়ার রাষ্ট্রের সময়, গণপরিষদ, সেখানে তিনি গিয়েছিলেন, এবং সংবিধান প্রণয়নে তার একটা ভূমিকা আছে। এখন এটা সম্ভব হয়েছিল কিন্তু যোগেন মণ্ডলের কারণে, কারণ বাবা সাহেব আম্বেদকর তার নিজের সংসদীয় আসন থেকে আসলে জিতে আসতে পারেন নাই, তখন তাকে বেঙ্গল থেকে সুযোগ করে দিয়েছিলেন এই যোগেন মণ্ডল। এবং তার ইম্প্যাক্ট আপনারা খেয়াল করেন, যে এই রকম যাকে আপনি বেঙ্গল থেকে সুযোগ করে দিলেন, সেই লোকটা ভারতের বা ইন্ডিয়ার গণপরিষদে যেতে পারলো, এবং যাওয়ার ফলে তিনি সংবিধান প্রণয়নে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আপনি যদি আম্বেদকরের তর্কগুলো দেখেন, ইন্ডিয়ার এই যে কনস্টিটিউশনের যে ডিবেট, সেখানে একজন এমনকি পৃথিবীর কনস্টিটিউশনের হিস্ট্রিতেই খুবই গুরুত্বপূর্ণ
কিছু ইনসাইট উনি দিয়ে গেছেন। তো সেটা কিন্তু সম্ভব হয়েছে এই যোগেন মণ্ডলের কারণে। তো যোগেন মণ্ডল এটা করেছেন কিন্তু এই দক্ষিণ এশিয়াকে আমরা যেভাবে দেখি সেটা আমি একটু পরে বলার চেষ্টা করব। দক্ষিণ এশিয়াকে আমরা কোনভাবে দেখব? দক্ষিণ এশিয়াকে দেখার একটা উত্তর ভারতীয় চোখ আছে, দক্ষিণ এশিয়াকে দেখার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার একটা চোখ আছে, আবার দক্ষিণ এশিয়াকে এখানকার জনগোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠীর মুক্তির জায়গা থেকে দেখার একটা দৃষ্টিভঙ্গি আছে। আমাদের কাছে কিন্তু আম্বেদকর, যোগেন মণ্ডল, বাংলাদেশ, এই যে বাংলাদেশ, খোদ বাংলাদেশের টিকে থাকা, এগুলো কিন্তু একই সূত্রে গাথা। তো এই আম্বেদকর যে ওখানে যেতে পারলেন এবং তার ফলে আজকে পর্যন্ত অন্তত কাগজে কলমে ইন্ডিয়ার যারা তফসিলি সম্প্রদায় আছে তারা কিন্তু যে সাংবিধানিক এবং আইনি অধিকারগুলো পেয়ে থাকে, এটা কিন্তু ওই আম্বেদকর থাকার কারণে, আদারওয়াইজ পেত না। মানে ফর্মাল অধিকারটুকু পায় অন্তত। আপনি যদি অধিকারটা ক্ষুণ্ণ হয়, এটা নিয়ে আপনি আইনের কাছে যেতে পারেন, মানে বিচার বিভাগের কাছে যেতে পারেন। এমনিতে সামাজিকভাবে জাতের অত্যাচার এর চেয়ে ভয়ঙ্কর জিনিস তো নাই, এবং এই জাতের অত্যাচারের বিরুদ্ধে আম্বেদকরের পজিশন ছিল। আর এখানে আপনারা আরেকটু যদি আগে যান, আমাদের এখানে মধ্যযুগ থেকে যে একটা সমন্বয়বাদী ধর্মীয় চর্চা শুরু হয়েছে, একদিকে ইসলামের একটা ভূমিকা, অন্যদিকে হিন্দু ধর্মের অনেকগুলো রিভিশনিস্ট ধারা, এই মিলে কিন্তু জাতপাত বিরোধী যে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য আমাদের আছে, এটা আমাদের আজকে এক্সপ্লোর করার একটা দরকার আছে। আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যোগেন মণ্ডলের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা যেটা ইন্ডিয়ার দলিত মানুষ যে এখনো যে অধিকার ক্ষুণ্ণ হলে যে মানে যেটা দেখিয়ে, যে দলিলটা দেখিয়ে যেতে পারে, সেখানে যোগেন মণ্ডলকে আমরা পরোক্ষে ভূমিকা রাখতে দেখছি। আরেকটা ব্যাপার হচ্ছে তার পাকিস্তান আন্দোলনে তার ভূমিকা। এখন অনেকেই প্রশ্ন করছেন, এবং এটা কৈলাস দাও প্রশ্ন করেছেন, প্রশ্নটা ইনভ্যালিড না, যে পরবর্তীতে কি হলো, পরবর্তীতে তো তাকে চলে যেতে হয়েছে। তো সেটার উত্তর কিন্তু জাতীয় নাগরিক কমিটি দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিকভাবে, যেটা আমি বলবো। তার আগে পাকিস্তান আন্দোলনে এই যোগেন মণ্ডল, তিনি যদি মুসলমানদের সাথে ঐক্য না করতেন তাহলে পাকিস্তান রাষ্ট্র হতো না। আর পাকিস্তান রাষ্ট্র না হলে কি হতো জানেন? পাকিস্তান রাষ্ট্র না হলে বাংলাদেশ হতো না। পরের যে পাকিস্তান রাষ্ট্র 23 বছরের, সেটা নিয়ে আমাদের কোনো হ্যাংওভার নাই। হ্যাংওভার নাই দেখেই তো আমরা যখন সেটা আমাদের সাথে অন্যায় করেছে, অন্যায় চাপিয়ে দিয়েছে, আমরা ওটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বের হয়ে এসেছি। ঠিক আছে? সো বাঙালি মুসলমানকে এবং বাংলার দলিত হরিজন সম্প্রদায়কে কেউ সেকুলারিজম শেখাতে আসবেন না। কারণ আমাদের কোনো ইডিওলজিক্যাল কিংবা কোনো মতাদর্শিক কোনো দাসত্ব ওই পাকিস্তান রাষ্ট্রের প্রতি ছিল না। আমরা সময়ের প্রয়োজনে পাকিস্তান রাষ্ট্র করেছিলাম, আন্দোলন করেছি একসাথে। এখানে দেখবেন আপনি এই যোগেন মণ্ডল একটা কথা খুব চমৎকার বলেছিলেন যে, আচ্ছা বলো হিন্দুদের শত্রু কারা? হিন্দুদের শত্রু হচ্ছে, মানে বর্ণ হিন্দুদের শত্রু হচ্ছে ব্রিটিশরা। তো মুসলমানের শত্রু কারা? মুসলমানের শত্রু হচ্ছে সামনে সাহেব, ডাইনে বর্ণ হিন্দু। এখন এটা ইতিহাসে কিছু করার নাই যে আপনার বর্ণ হিন্দুরাই জমিদার শ্রেণী, এটার জন্য আপনি চিরস্থায়ী বন্দোবস্তকে থ্যাঙ্কস জানাতে পারেন। এই যে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে, পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্য দিয়ে একটা নতুন যে জমিদার শ্রেণী এসছে, তারা মোস্টলি হিন্দু, কিন্তু কিছু আশরাফ শ্রেণীও ছিল মুসলমানদের মধ্যে, যারাও কিন্তু এখানকার বাংলার যে নিপীড়িত যে মুসলমান সমাজ, যাদেরকে ওই যে একটু আগে আতিক সাহেব বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, যে ম্লেচ্ছ বলা হতো, মানে একটা অবজ্ঞার অর্থে, এরা কিন্তু এই আশরাফ শ্রেণীও কিন্তু মুসলমানদের ওই আশরাফ শ্রেণীও কিন্তু তাদের ব্যাপারটা বুঝতে পারেনি। বুঝলে পাঞ্জাবিরা কি করে এত বড় একটা জেনোসাইড এখানে চাপিয়ে দিল? তারা তো মুসলমান, আমরাও মুসলমান। যাই হোক, তো তিনি বলতেছেন যে মুসলমানদের শত্রু হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে সামনে আছে ব্রিটিশ, ডাইনে আছে বর্ণ হিন্দু যারা কিনা জমিদার। আলাউদ্দিন ভাই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পয়েন্ট আউট করেছেন, যেটাকে আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না 47-কে, তাহলে আসলে আপনি মানে মানে ভুল দিকে যাবেন, এবং ভুল দিকে যাওয়ার অর্থ হচ্ছে আপনি যে সমাধানটা খুঁজবেন সেটাও ভুল হবে। 47 সালে মুসলমান এবং এখানকার তফসিলি সম্প্রদায়ের ঐক্য এই কারণে হয়েছিল যে তারা ওই যে যোগেন মণ্ডলের কথার মধ্যে আছে যে সারা বাংলার ছোট লোকেরা এক হও, এবং উনি কিন্তু একজন গর্বিত ছোট লোক। আমরাও সেই গর্বিত ছোট লোকের উত্তরাধিকার। ঠিক আছে? এই গর্বিত ছোট লোকেরাই বাংলাদেশ নামক রাষ্ট্র করেছে। কাদের বিরুদ্ধে? এখানকার বর্ণ হিন্দুদের বিরুদ্ধে। পরবর্তীতে পাঞ্জাবের যে এস্টাবলিশমেন্ট আছে, সিভিল ব্যুরোক্রেটিক এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্ট, তার বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্র দাঁড়িয়ে আছে। 3 নম্বর সূত্র উনি বলেছেন যে রক্ষণশীল গোষ্ঠী। তার মানে একদিকে ব্রিটিশ, একদিকে আপনার বর্ণ হিন্দু যারা ইতিহাসে অনেকগুলো ঘাত প্রতিঘাতের কারণে আসলে জমিদার শ্রেণী, আর আরেকদিকে আছে হচ্ছে মুসলমানদের মধ্যে রক্ষণশীল শ্রেণী। এই 3 শ্রেণীর বিরুদ্ধে, 3 গোষ্ঠীর বিরুদ্ধে মুসলমানরা ফাইট করতেছে। তো উনি পরে আবার প্রশ্ন করতেছেন, তাহলে চারালগো, মানে নিজের কথা বলতেছেন নাকি, এই যে আমরা যে আমাদেরকে চারাল বলে গালি দেওয়া হয়, চাষা বলে গালি দেওয়া হয়, এই চারালগো শত্রু কারা? এই 3টাই। তাহলে সুতরাং মুসলমান এবং ম্লেচ্ছ, মানে ম্লেচ্ছ যারা এখানে আছে এই অঞ্চলে, যাদেরকে অবজ্ঞা অর্থে কখনো ম্লেচ্ছ কখনো জবন বলা হচ্ছে, আর আরেকটা হলো আমরা এই তফসিলি সম্প্রদায়। আমাদের কিন্তু ঐক্যটা হচ্ছে এই কারণে উনি পাকিস্তান আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন। একটা খুবই সেকুলার অবস্থান কিন্তু উনার। আজকে তো বাংলাদেশের সেকুলার শব্দটা এমন একটা জগা খিচুড়ি পাকায় গেছে, এটার পক্ষও নেওয়া যায় না, বিপক্ষও নেওয়া যায় না, তো দুই দিক থেকে বিপদ। যাই হোক, তো তিনি কিন্তু সিলেটে গেলেন এবং সিলেটে গিয়ে গণভোটের মধ্য দিয়ে এই পাকিস্তান রাষ্ট্রটা প্রতিষ্ঠা করলেন।
তারপরে তিনি চলে গেছেন এবং আমরা আমাদের দিক থেকে বলেছি যে এই চলে যাওয়াটাই মানে ইতিহাসের ট্র্যাজেডি, যে প্রত্যেকবার 47-এ আপনি পাকিস্তান আন্দোলন করেছেন এবং তারপরে যে সেটেলমেন্ট ওটা ফেল করেছে, ওই বন্দোবস্তটা ফেল করেছে। 71-এও আপনি আবারও যেহেতু পাকিস্তান রাষ্ট্র আপনাকে জাস্টিস দিতে পারেননি, আপনি অনেক আশা করছিলেন। কারা আশা করছিল? আশা করছিল এই অঞ্চলে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, যারা বর্ণ হিন্দু এবং উত্তর ভারতীয় যে ইতিহাস এবং ভূগোল পরিকল্পনা তার মধ্যে যারা বাদ পড়ছে, সেই মুসলমানেরা এবং সেই মানে তফসিলি সম্প্রদায়, তারা পাকিস্তান রাষ্ট্রটা করেছে। ফলে এটা হচ্ছে আপনার মানে মজলুমদের একটা রাষ্ট্র। তখন তাদের আকাঙ্ক্ষাটা ছিল যে মজলুমরা এখানে জাস্টিস পাবে। এই একই কারণে ইতিহাসে সবচেয়ে যার বিরুদ্ধে ক্যারেক্টার অ্যাসাসিনেশন সবচেয়ে বেশি করেছে তো জিন্নার বিরুদ্ধে আমাদের অন্য সমালোচনা আছে, কারণ জিন্না তো বাঙালি মুসলমান প্রশ্নটা বুঝতে পারে নাই, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে জিন্না যে মুসলমানের পক্ষ নিয়েছেন, উনি তো ঠিক কাজটা করেছেন, তখন তিনি মাইনরিটির পক্ষ নিয়েছেন। আর যোগেন মন্ডল একই কাজ করেছেন, উনি তফসিলি সম্প্রদায়, দলিত হরিজন সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়ের ঐক্যের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। দুজনই আমাদের ইতিহাসে হিরো। জিন্নার ক্ষেত্রে যে ভয়ঙ্কর ক্যারেক্টার অ্যাসাসিনেশন ঘটিয়েছে কংগ্রেসি ইতিহাসের ধারা, এগুলো কিন্তু কংগ্রেসের ইতিহাসের মধ্য থেকেই আপনার এখন মানে ওই ইন্ডিয়ার ইতিহাসের মধ্য থেকেই এখন এগুলোকে বাতিল করা হচ্ছে। আমি যেমন আপনাকে বলতে পারি, আপনি জয়া চ্যাটার্জি, ইউ রিড জয়া চ্যাটার্জি, বাংলা ভাগ হলো। বাংলা ভাগের জন্য কারা দায়ী? বাংলা ভাগের জন্য দায়ী মূলত কংগ্রেসের মধ্যে থাকা হিন্দু মহাসভা এবং হিন্দুত্ববাদীরা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার, যদি আপনি এরপর আয়েশা জালালের বইগুলো পড়েন, তাহলেও আপনি দেখবেন যে ইতিহাসের এই সত্যগুলো আপনার চোখের সামনে আছে, যে কারা মানে শেষ পর্যন্ত ছাড় দিতে প্রস্তুত ছিল। জিন্না সাহেব প্রস্তুত ছিল, যোগেন মন্ডল প্রস্তুত ছিল, কিন্তু প্রস্তুত ছিল না এই বর্ণ হিন্দুত্ববাদীরা। এবং কিন্তু অথচ তবু জনপরিসরের মধ্যে আপনার এখনো কথাটা হচ্ছে বাংলা ভাগের জন্য দায়ী করা হয়, যে মুসলমানদেরকে বাংলা ভাগের জন্য দায়ী করা হয় হচ্ছে এই যে যোগেন মন্ডল সাহেব যেহেতু মুসলমানদের সাথে ছিলেন, যোগেন মন্ডল সাহেব এবং তার সম্প্রদায়কে, এবং বাংলা ভাগের জন্য দায়ী করা হয় হচ্ছে জিন্নাকে। এটা কিন্তু ইতিহাসে সত্য না। আচ্ছা, এখন আমি যেটা বলে আমার আলোচনাটা শেষ করবো, হচ্ছে এখন আমরা কি করব। এখন আমাদের এই আজকের দিনে যোগেন মন্ডল সাহেব আমাদের জন্য কেন প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক এই কারণেই যে আহমদ সাফা একটা কথা আপনারা জানেন যে তিনি বলেছিলেন, খুব মানে বাংলাদেশের যারা মূল ধারার তথাকথিত মূল ধারার বুদ্ধিজীবী, তাদের মধ্যে আল্লাহ কি করে যেন ওনার মধ্যে এই ইনসাইটটা দিয়েছেন, আর কারোর মধ্যে আমি এটা দেখি নাই অন্তত, যে তিনি বলছেন যে বাংলাদেশ হওয়াটার মানে হচ্ছে এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে যত নিপীড়িত জনগোষ্ঠী আছে, এই সকল নিপীড়িত জনগোষ্ঠীর মুক্তির প্রবাহমানতা হিসেবে তিনি বাংলাদেশটাকে দেখেছেন। যে বাংলাদেশটা থেকে যাওয়াটা, বাংলাদেশে অস্তিত্বশীল কেন থাকবে, কেন বাংলাদেশকে একটা আলাদা রাষ্ট্র হিসেবে থাকতে হবে, এটা থাকতে হবে এই জন্য যে এটা হচ্ছে দক্ষিণ এশিয়া যত, কারণ আপনাকে উত্তর ভারতের হিন্দুত্ববাদীরা কি বলতে চায়, যে পুরো ভারতবর্ষে একটাই জনগণ, সেই জনগণটা হচ্ছে মূলত হিন্দু জনগণ, বর্ণ হিন্দু জনগণ, উত্তর ভারতের বর্ণ হিন্দু জনগণ। বাকি যারা আছে তাদের হয় এখান থেকে চলে যেতে হবে অথবা হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, এই হচ্ছে তাদের ইতিহাস প্রকল্প। এই জন্যই তারা অখণ্ড ভারতের ম্যাপ সাজায়। তো এখানে ইতিহাসের নির্মমতাটা হচ্ছে যে বাংলাদেশকে দেখা হলো দ্বিজাতি তত্ত্বের ভ্রম সংশোধন হিসেবে। বদরুদ্দিন উমর সাহেব, আমরা তাকে শ্রদ্ধা করি, বদরুদ্দিন উমর সহ আরো যারা বিশেষত যারা বামপন্থী তাত্ত্বিক আছেন, তারা এই জিনিসটাকে এইভাবে দেখে এসছেন যে বাংলাদেশ হলো দ্বিজাতি তত্ত্বের ভ্রম সংশোধন। দ্বিজাতি তত্ত্ব একটা ভুল ছিল, তো এটার ভ্রম সংশোধন হয়েছে বাংলাদেশে এসে। কিন্তু আহমদ সাফা সেই বিরল ব্যতিক্রমদের একজন, যিনি বলতে পেরেছেন এটা, এবং আবুল মনসুর আহমদ অলসো, শামসুদ্দিন আবুল কালাম, এরা বলতে পেরেছেন যে বাংলাদেশ শুধু দ্বিজাতি তত্ত্বের ভ্রম সংশোধন না, বাংলাদেশ থাকাটা, বাংলাদেশ অস্তিত্বশীল থাকাটা আসলে এক জাতি তত্ত্ব, যে সমগ্র ভারতবর্ষে একটাই জাতি এবং দ্যাট ইজ হিন্দু জাতি, এটারও একটা ভ্রম সংশোধন হচ্ছে বাংলাদেশ, এটারও একটা উত্তর হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ এক জাতির না। একটা দ্বিজাতি তত্ত্বটা কি দেখেন, বর্ণ হিন্দুরা বলছে যে পুরো ভারতবর্ষে একটাই জাতি, সেটা হলো হিন্দু জাতি। এটার উত্তরে এটার রিয়াকশন দেখিয়ে মুসলমানরা বলছে না, পুরো ভারতবর্ষে এক জাতি একটা না, পুরো ভারতবর্ষে এক জাতি দুইটা, একটা হলো হিন্দু জাতি, একটা হলো মুসলমান জাতি। বলে এক জাতি তত্ত্ব আর দ্বিজাতি তত্ত্ব কিন্তু একই জিনিস, মানে একটা মুদ্রার এপিটোপিট। এক জাতি তত্ত্ব বলতে চাচ্ছে পুরো ভারতবর্ষ আসলে একটা জাতি, ওরা বলতেছে এরকম, মুসলমানরা বলতেছে এরকম একটা জাতি দুইটা আছে। এই তো মানে একটা হিন্দু জাতি, একটা মুসলমান জাতি, এর বাইরে কিন্তু কিছু না। বাংলাদেশ হচ্ছে দুটো জিনিসকেই ভুল প্রমাণ করছে, যে না, এই ভারতবর্ষ বা এই দক্ষিণ এশিয়া এক জাতীয় না, দক্ষিণ এশিয়া দ্বিজাতীয় না, দক্ষিণ এশিয়া, তাহলে বাংলাদেশ আসলে থাকার অর্থ কি? যদি এক জাতি তত্ত্ব সত্য হতো তাহলে বাংলাদেশ হতো না, যদি দ্বিজাতি তত্ত্ব সত্য হতো তাহলে বাংলাদেশ হতো না। তাহলে বাংলাদেশ থাকাটা হচ্ছে এই নিপীড়িত, এখানে অনেকগুলো জনগোষ্ঠী আছে, অনেকগুলো জাতি আছে। আজকালকার অনেক থিওরিস্টরা যেটাকে বলতেছেন হচ্ছে যে পিপলস ফেডারেশন, একটা লোক যুক্তরাষ্ট্র, মানে এই ভারতবর্ষে একটা রাষ্ট্র, ভারতবর্ষ কিন্তু কোনো একটা রাষ্ট্র না, অনেকগুলো রাষ্ট্রের একটা ইউনিয়ন, ঠিক আছে? এবং এই পুরো দক্ষিণ এশিয়াটাও তাই। আজকে বার্মায় আপনি দেখেন যে তারা আরাকান রাষ্ট্রটা টিকিয়ে রাখতে কিন্তু পারছে না, আরাকানটা বিদ্রোহীরা দখল করে নিয়েছে। কেন? কারণ বার্মিজরাও মনে করে যে এটা হলো বার্মিজদের রাষ্ট্র। এই যে জাতিবাদের ধারণা, এটা আমরা পাইছি হচ্ছে
এই আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে, এটাকে ভুল প্রমাণ করছে প্রতিনিয়ত। বাংলাদেশ যতদিন অস্তিত্বশীল থাকবে ততদিন এই জিনিসটাকে যে এগুলো হচ্ছে এক একটা জাতির দেশ, এই জিনিসটা ভুল প্রমাণিত হবে বাংলাদেশের থাকার মধ্য দিয়ে। ফলে দক্ষিণ এশিয়াটা আসলে অনেকগুলো জনগোষ্ঠীর একটা ফেডারেশন, শিথিল ফেডারেশন। এই ফেডারেশনের মধ্যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র এবং ভারতবর্ষের মধ্যে যতগুলো নিপীড়িত জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা বিরাট একটা উৎসাহের ব্যাপার। আপনাকে আমি বলি যে আসামে দলিতদের একটা জনগোষ্ঠী আছে, তারা বাংলাদেশটা কিন্তু এইভাবেই দেখে যে এখানে আসলে যারা নিপীড়িত জনগোষ্ঠী, যারা ছোট লোক, তাদের একটা রাষ্ট্র হয়েছে। এটা যে ইতিহাসের কত বড় অগ্রগতি, কত বড় অগ্রগতি! এবং এটা পাকিস্তান আন্দোলন না হলে হতো না জীবনে, আজকে আপনাকে কাশ্মীর হয়ে থাকতে হতো। আর এখন আপনি দাবি করে দেখেন, যারা এগুলো নিয়ে হাহাকার করেন, আমি একটু উৎপল দার সাথে, বিনয়ের সাথে দ্বিমত করবো যে বাংলাটা একসাথে থাকলে ভালো হতো, ঠিক আছে? আপনি দাবি জানিয়ে দেখেন না ইন্ডিয়ার কাছে যে আমরা একত্রিত হইতে চাই তোমাদের সাথে, নেবে আপনাকে? আপনাকে নিবে না। আচ্ছা, আপনাকে নিবে না, কিন্তু আপনাকে এখানে আওয়ামী লীগ দ্বারা এইভাবে দমন করে রাখবে, কারণ তার ক্রাইসিসটা খুব জটিল। একদিকে সে আপনাকে নিতে পারবে না, কারণ আপনি 18 কোটি মুসলমান, আর মুসলমান মানেই জঙ্গি, ঠিক আছে? আর দলিত জনগোষ্ঠী এরা তো হচ্ছে ইতিহাসের একেবারে যারা ইতিহাসের বাইরে। তাহলে নিবে না আপনাকে, আরেকদিকে আপনাকে স্বাধীনভাবে দাঁড়াতেও দিবে না। তাহলে তাকে কি করতে হবে? আপনি যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যান, এখানে দেখেন আমাদের 24-এর পরে ফাইটটা কিন্তু এখানে, যে বাংলাদেশ যদি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যায়, তাহলে ইন্ডিয়ার মুশকিলটা হচ্ছে, দিল্লির মুশকিলটা হচ্ছে, সে যেটা বলতে চায় যে ইন্ডিয়া হচ্ছে এক জাতির দেশ, হিন্দু রাষ্ট্র, এই প্রকল্পটা অটোমেটিক্যালি চোখের সামনে ঝুরঝুর করে ভেঙে পড়ে। কারণ পুরো দক্ষিণ এশিয়ায়, পুরো ভারতের অন্যান্য যতগুলো জাতিগোষ্ঠী আছে, তারা বলা শুরু করবে যে এই যে বাংলাদেশ যদি আলাদাভাবে রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে, তাহলে আমাদের অন্তত স্বায়ত্তশাসন তো তুমি দিবা কনস্টিটিউশনের মধ্যে, ইন্ডিয়ার কনস্টিটিউশনের মধ্যে। এবং তখন তারা বলবে যে নো, ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্র না, ভারতবর্ষ অনেকগুলো জনগণের একটা রাষ্ট্র, একটা শিথিল ইউনিয়ন। এই যে পিপলস ফেডারেশনের আইডিয়া, এটা আরো সামনে আসবে যখন বাংলাদেশ বাংলাদেশের তাৎপর্যটা যদি আমরা ঠিক মতো ইতিহাসে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ইন্ডিয়া বা দিল্লি, ইন্ডিয়া ইন্ডিয়ার জনগণকে বোঝাচ্ছি না, দিল্লি এই বিপদে পড়বে। এখন আমাদের জন্য জরুরি কাজ কি? তাহলে আমরা এখানে কিভাবে যাব? আমরা যাব হচ্ছে জাতীয় নাগরিক কমিটি গঠিত হওয়ার পর থেকে আমরা খুব, এই যে এখানে বিএনপির কথা বলেছেন, আমার একটা কুখ্যাতি তৈরি হচ্ছে যে আমি নাকি করা বিএনপির সমালোচক। আমি বিএনপির সমালোচনা করতে চাই না, শুধু একটা জিনিস বলতে চাই, যেখানে বলেছেন যে এখন অনেক তফসিলি সম্প্রদায়ের অনেকে বিএনপির সাথে যোগাযোগ করছে, তা আপনি যোগাযোগ করেন, অসুবিধা নাই, কিন্তু পলিটিক্সটা বুঝতে হবে যে কোনখানে আপনার পলিটিক্সটা আছে। পলিটিক্সটা হচ্ছে আপনাকে বিএনপি তথা অন্যান্য রাজনৈতিক দল একটা ভোট ব্যাংক হিসেবে দেখবে শুধু। আর আমরা বলতে চাচ্ছি, আপনি আমাদের সাথে থাকেন বা না থাকেন, আপনি নিজের রাজনীতিটা ঠিক মতো করেন। সেই নিজের রাজনীতিটা কি? আমরা বলতে চাচ্ছি যে এটা শুধুমাত্র আমার বিদ্যুৎ নাই, আমার এখানে পানি ওঠে, এগুলো তো আপনার এই মুহূর্তে সমস্যা, যেগুলো সমাধান করতেই হবে। কিন্তু আরো লার্জার প্রবলেম হচ্ছে আপনাকে একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হিসেবে সামনে আসতে হবে, অ্যাপিয়ার করতে হবে, হাজির হতে হবে। এই যে আমি বলতেছি আমাদের দলিত, হরিজন আর তফসিলি যে সম্প্রদায়, যে ভাই বোনেরা, আপনারা কিন্তু নাই পলিটিক্যালি, এটা দুঃখজনক, কিন্তু এটা বাস্তবতা। আপনি এখানে আছেন কিন্তু আমাদের চৈতন্যে নাই। আপনাদের নিয়ে ওই যে আমাদের আরেকজন আলোচক বলেছেন যে এখানে এনজিওদের কতগুলো আগ্রহ আছে, কতগুলো জিনিস নিয়ে। তাহলে আপনাকে নিয়ে এসে আপনি এত খারাপ অবস্থায় আছেন, আপনাকে নিয়ে এনজিওর আগ্রহ হয় না কেন? ফলে আপনাকে রাজনৈতিকভাবে অ্যাপিয়ার করতে হবে, হাজির হতে হবে। যখন আপনি রাজনৈতিকভাবে হাজির হবেন একটা জনগোষ্ঠী হিসেবে, ধরা যাক গার্মেন্ট শ্রমিকদের কিছু সমস্যা আছে, এটা আমরা কিভাবে বুঝি? কারণ তারা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ। এখানে 7 কলেজ একটা সমস্যা, কিভাবে আমরা বুঝি? কারণ 7 কলেজ একত্রিত হয়েছে, ঠিক আছে? তারা গিয়ে শুধু অ্যাপ্লিকেশন করে দিয়ে আসে নাই, তারা রাস্তায় নেমেছে, নানা কিছু করেছে। এরকম জোটবদ্ধ হইতে হবে আপনাকে রাজনৈতিকভাবে, তাহলে আপনার কথাটা আপনি যখন সামনে থাকবেন তখন আপনাকে এটা দেখেন, এটা কিন্তু শুধুমাত্র ওই বিদ্যুৎ বিল দেওয়া কিংবা আপনাকে ভোটার হিসেবে দেখানো এরকম জায়গা না, এর চেয়ে আরো বড় জায়গা, যে আপনি রাজনৈতিকভাবে যখন এখানে হাজির থাকবেন একটা শক্তিশালী কমিউনিটি হিসেবে, আপনার নেতা তৈরি হবে, তখন আসলে আপনি আপনার বার্গেন করতে পারবেন। এবং কি করবেন আমি আপনাদেরকে বলি যে আপনারা প্রস্তুতি নেন এবং আপনারা নিজেদের মধ্যে ওইভাবে সংগঠিত করেন নিজেদেরকে, যে সামনের যে গণপরিষদ নির্বাচনের কথা আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলেছি, আমরা কিন্তু বলেছি যে সংসদ নির্বাচন না। যারা আজকে আপনাদেরকে ভোটার হিসেবে টানতে চায় কাছে, তাদেরকে প্রশ্ন করবেন যে আপনারা বিদ্যমান সংবিধান অধীন, যে সংবিধান একটা সাম্প্রদায়িক সংবিধান, ধর্মনিরপেক্ষতা দেখে আপনারা বিভ্রান্ত হেন না, এটা একটা সাম্প্রদায়িক সংবিধান। কারণ হচ্ছে আপনাকে সে সবাইকে বাঙালি হতে বলে। আপনি জানেন বাংলাদেশে এই ঢাকা শহরে এই ওয়ারিতে তেলেগু সম্প্রদায় আছে, কে কে জানি আমরা এখানে? আপনারা তো জানেনই, আমার নাগরিক কমিটির কয়জন জানে? আমরা নাগরিক কমিটি নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশে তেলেগু সম্প্রদায় আছে। তাহলে এই তেলেগু সম্প্রদায় যে একটা আলাদা সম্প্রদায়, এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? শুধু তারা ভোট দিলে হবে? এটা হবে না। আমরা কিন্তু ওখানে গিয়ে দেখেছি অলরেডি বিএনপির লোকজন পোস্টার টাঙানো শুরু করে দিয়েছে। এই পুরনো রাজনীতির বিরুদ্ধেই আমরা,
যে এই রাজনীতি এখন করলে হবে না। আপনি আমাদের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আপনাদেরকে সামনে আসতে হবে, নিজেদের নেতা আপনাদের আর নতুন করে যোগেন মণ্ডল তৈরি করতে হবে, মানবেন্দ্র নারায়ণ লারমা তৈরি করতে হবে, যারা গণপরিষদে গিয়ে আপনি যে আলাদা জনগোষ্ঠী, আপনার যে কতগুলো আলাদা ব্যাপার আছে, কতগুলো আলাদা ঐতিহাসিক বঞ্চনা আছে এবং কতগুলো আলাদা অধিকার আছে, এই জিনিসটা আপনারা গণপরিষদে আপনাদের পক্ষে যিনি যাবেন তিনি বলবেন। আপনারা মানে আমাকে বিশ্বাস করা দরকার না যে তুষার ভাই যদি গণপরিষদে যায়, ধরেন কথার কথা, যদি আল্লাহ আমার কপালে রাখে যে উনি আমার কথা বলবে, না, এটা না, এটা প্রক্রিয়া না। প্রক্রিয়া হচ্ছে আপনাদের মধ্যে থেকে কমিউনিটি যাবে, আপনাদের মধ্যে থেকে। দেখেন সংবিধান সংস্কার কমিশন এবার কিন্তু বলেছে যে রাষ্ট্রপতির কাছে তারা 5টা উচ্চ পরিষদে, উচ্চ সংসদের যেটা আপার হাউস হবে, সিনেট, সেই সিনেটে পাঠানোর জন্য 5 জনকে তারা রাষ্ট্রপতির কাছে দিয়েছে। এবং 5 জন হচ্ছে বিভিন্ন যে আমাদের যারা মুসলিম কমিউনিটি আছে সেখান থেকে। প্রত্যেকটা দলকে তারা বলেছে যে আপনাকে এত % হচ্ছে মুসলিম কমিউনিটি পাঠাইতে হবে, প্রতিনিধি পাঠাইতে হবে। ফলে প্রত্যেকটা দলে কিন্তু এই চাপ আছে। এখন এটা কিন্তু হবে না যদি আপনার এই সংবিধান থাকে এবং যদি সংবিধানের অধীনে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যে একটা নির্বাচন চাচ্ছে, স্রেফ এই গণঅভ্যুত্থানটাকে একটা যে রেজিম চেঞ্জ বানাতে চাচ্ছে তারা, মানে রেজিম চেঞ্জের মধ্যে খাটো করে আনতে চাচ্ছে, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার এই যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব এটা বাস্তবায়ন হবে না। এবং বাস্তবায়ন না হওয়ার মানে হচ্ছে আপনি আবারও আগের মতো থাকবেন এবং আপনাকে শুধু ভোটের আগে সে আপনার কাছে যাবে। কিন্তু আপনি কেন শুধুমাত্র ভোটের টুল হবে? আপনি আমাকে ভোট দিয়েন না, আমার দলকে ভোট দিয়েন না, আমি আপনার কাছে ভোট চাচ্ছি না। আমি বলতেছি যে আপনার জন্য আপনাকে গণপরিষদে যেতে হবে এবং গণপরিষদে গিয়ে নতুন যে সংবিধানটা হবে সেই সংবিধানের মধ্যে কিভাবে আপনার অধিকার, আপনার সম্প্রদায়ের অধিকার, আপনার নাগরিক অধিকার, আপনার আইনি অধিকার নিশ্চিত করার জন্য যা যা তর্ক করা লাগে সেগুলো আপনাদের প্রতিনিধি আপনার হয়ে গিয়ে সেখানে করবে এবং নতুন সংবিধানে সেগুলো যুক্ত হতে হবে। এটা হচ্ছে, যদি আপনি যোগেন মণ্ডল পাকিস্তান আন্দোলন পর্যন্ত এত বড় একটা ভূমিকা রাখলেন এবং আমাদেরকে আসলে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে তার প্রতি, কারণ তিনি না থাকলে, তার মতো নেতৃবৃন্দ না থাকলে পাকিস্তান রাষ্ট্র হতো না। পরবর্তী পাকিস্তান রাষ্ট্র আমাদের উপর যে জেনোসাইড চাপিয়ে দিয়েছে, সেই জেনোসাইডের বিরুদ্ধে বাংলাদেশ যে আবার দাঁড়িয়ে পাকিস্তান রাষ্ট্রকে বিদায় জানিয়েছে এবং বাংলাদেশ হতো না। এই যে দুটো জিনিস হলো এবং ফলে তাদের প্রতি আমাদের একটা ঐতিহাসিক ইনসাফ করার ব্যাপার আছে। এখন আমাদের সামনে যারা আছে, যে জনগোষ্ঠী আছে ঢাকা শহরে, সারা বাংলাদেশে প্রায় 1 কোটি থেকে 2 কোটি জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী সাথে বর্ণ হিন্দু যে জনগোষ্ঠী, তাদের কিন্তু বর্ণ হিন্দুদের প্রতি কোনো বিদ্বেষ থেকে বলতেছি না। শুধু বলার কথা হচ্ছে এই যে বর্ণ হিন্দু জনগোষ্ঠীর চাওয়া পাওয়া এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আর আমাদের এই তফসিলি সম্প্রদায়, দলিত হরিজন সম্প্রদায়, তাদের চাওয়া পাওয়া এবং ঐতিহাসিক আকাঙ্ক্ষা অভিমুখ কমপ্লিটলি আলাদা। আপনারা অনেকেই জানেন যে স্বদেশী আন্দোলনের সময়, এত বিখ্যাত স্বদেশী আন্দোলন, তাই না? কত সাহিত্য, কত কি, কারণ কি স্বদেশী আন্দোলন একজন রবীন্দ্রনাথ ছিল, তো তিনি লিখছেন এবং আমরা মনে করি যে স্বদেশী আন্দোলন মনে হয় শ্রেণী নিরপেক্ষ। এত সহজ না ব্যাপারটা। স্বদেশী আন্দোলনের সময় আমাদের এই দলিত সম্প্রদায়, আমাদের এই তফসিলি সম্প্রদায়, তারা চিঠি লিখে তখন গভর্নরকে বলেছেন যে এই আন্দোলনের সাথে আমরা নাই। ঠিক আছে, আপনি পড়ে দেখেন ইতিহাস। তারা কিন্তু ওই স্বদেশী আন্দোলন বলেছে এটা বর্ণ হিন্দুদের আন্দোলন, তাদেরকে বঙ্গভঙ্গ ঠেকাতে হবে কারণ তাদের জমিদারি চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, যারা বঙ্গভঙ্গের বিরোধিতা করলেন তখন, যে বর্ণ হিন্দু সম্প্রদায় বা যে জমিদার সম্প্রদায়, তারা 47-এ বাংলা ভাগের বিরোধিতা করলেন না কেন? তারা কেন চাইলেন যে বাংলা যে কোনো মূল্যে ভাগ হতে হবে? কারণ তারা দেখেছেন যে মুসলমানরা এখানে সংখ্যায় বেড়ে যাচ্ছে আর হচ্ছে আপনার তফসিলি হরিজন সম্প্রদায় বেড়ে গেছে, মানে মেজরিটি হচ্ছে তারা। বর্ণ হিন্দু তারা অর্থবিত্তের দিক থেকে অনেক বড়, কিন্তু সংখ্যায় তারা কম। এই ভয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আসলে দিল্লির সাথে থাকবে। তো তার পরিণতি কিন্তু আজকে কলকাতা ভোগ করছে। কলকাতা কিন্তু মানে একটা ইতিহাস, মানে দেখবেন যে আপনি তাকে আজকে তার সংগ্রামটা বুঝেন। সে তাদের যে লোকসভা আছে সেখানে পশ্চিম বাংলা বা ওয়েস্ট বেঙ্গল, তো এইভাবে তো ক্রমানুসারে আসে ডব্লিউ, সে বলতেছে যে আমাকে আপনি প্রশাসনিকভাবে বেঙ্গল বলেন, তাহলে আমি বি হিসেবে আগে আসতে পারবো। এই হলো তার সংগ্রাম কলকাতার। আর আমরা, মানে আপনি বুঝতে পারতেছেন যে ওয়েস্ট বেঙ্গল হলে সে ডাব্লিউ হিসাবে কখন সিরিয়ালে আসে, ডাক পরে, আর বেঙ্গল হলে কখন যায়। ফলে সে ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল হওয়ার জন্য তাকে ফাইট করতে হয়। এই হলো ওয়েস্ট বেঙ্গল, যারা এত রেনেসা করলো 200 বছর ধরে, যাদের রামমোহন আছে, যাদের বিদ্যাসাগর আছে, যাদের রবীন্দ্রনাথ আছে, যাদের বঙ্কিমচন্দ্র আছে, তাদের এই হলো সংগ্রাম। আর আমাদের ছিল যোগেন মণ্ডল, আমাদের ছিল মাওলানা ভাসানী, আমাদের ছিল সোহরাওয়ার্দী, আমাদের ছিল পরবর্তীতে যদিও ফ্যাসিস্ট হয়ে গেছিলেন শেখ মুজিব। এই যে আমাদের যে নেতৃত্বের পরম্পরা, এদের কারণে আমরা বাংলাদেশ রাষ্ট্র পাইছি এবং বাংলাদেশ রাষ্ট্র হওয়াটা ইটসেলফ একটা বিরাট বড় উল্লম্ফন ইতিহাসের। আজকে আপনি আপনার স্বাধীন রাষ্ট্রের মধ্যে নাগরিক অধিকার যেখানে যেখানে ঘাটতি হয়, যেখানে যেখানে জনগোষ্ঠী অধিকার ঘাটতি হয়, আপনি আপনার সংবিধানের বিরুদ্ধে কথা বলতে পারেন। অন্তত আপনার সংবিধান আপনি বানাইছেন, আপনার আশাকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করেন, আপনি বলেন যে এই সংবিধান আমরা ফেলে দেবো, আমরা আগামীতে গণপরিষদ করতে চাই, যে গণপরিষদে আমার সকল জনগোষ্ঠীর, সকল ধরনের জনগোষ্ঠীর অধিকারের কথা নিশ্চিত থাকবে। এটা আপনি বলতে পারেন কেন? কারণ আপনার একটা রাষ্ট্র আছে। আপনি বলতে পারেন যে এই অভ্যুত্থানের পরে আমরা পুরনো সংবিধানে ফেরত যাবো না, আমরা একটা নতুন সংবিধান বানাবো। এই কথাটা আপনি বলতে পারেন, তার কারণ হচ্ছে আপনার একটা আলাদা রাষ্ট্র আছে।
এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ইতিহাস অনেক এগিয়ে দিয়েছে। আমরা আর ওই মানে গরুর মাংস খাওয়ার জন্য পিটায় মারা কিংবা আমাদের ওখানকার যারা দলিত ভাই বোনেরা আছে তাদেরকে একটা অত্যন্ত মানবেতর এবং অপমানমূলক জীবন যে দিতে হয় এবং তাদেরকেও পিটিয়ে মারে ইন্ডিয়ার মধ্যে, সেই জাতের সমস্যার থেকে অনেক এগিয়ে গেছে। কিন্তু বাংলাদেশ হওয়াটা মানে হচ্ছে ইতিহাসের 400 বছরের একটা জাম্প। ঠিক আছে, এই বাংলাদেশ মডেলটা আমাদেরকে, আমি এটা বলি শেষ করবো, যে এই বাংলাদেশ মডেলটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। দিল্লি এখানে আপনাকে একটা প্যালেস্টাইন মডেল তৈরি করতে চায়। প্যালেস্টাইন মডেলটা হচ্ছে ওয়েস্ট ব্যাংকে অসলো চুক্তির পরে 94 সালে যে অসলো চুক্তি হয়েছে, সেই অসলো চুক্তির পরে তারা তাদের বসংবদ্ধ একটা, যারা একসময় মুক্তি সংগ্রামী ছিল, সে আরাফাতের দল পিএলও, তাকে ওখানে বসালো ওয়েস্ট ব্যাংকে। কেন? কারণ ইসরায়েলের হয়ে সে সিকিউরিটি নিশ্চিত করবে, ইসরায়েলের হয়ে। ঠিক আছে, এবং তার কোনো কার্যকর কোনো ইয়ে থাকবে না, আপনার কি বলে সার্বভৌমত্ব থাকবে না। একই জিনিস আওয়ামী লীগকে দিয়ে এখানে ইন্ডিয়া করেছে। ফলে আমরা কিন্তু বারবার কিন্তু বলছি যে দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ইন্ডিয়া, দিল্লি। সেখানে আপনার ভেতরে সার্ভেইলেন্স করবে, আপনার সেনাবাহিনীর ভেতরে সে তার লোক ঢুকাই দিবে, চট ঢুকাবে, আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার লোক থাকবে, আপনার মিডিয়ায় তার লোক থাকবে, সমস্ত জায়গায় তার লোক থাকবে, মানে স্পাইরা থাকবে। আর সে এখানে একটা মিউনিসিপাল অথরিটি, একটা পৌরসভার কর্তৃপক্ষ হিসেবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় রাখবে, যে তার হয়ে আসলে খাজনা আদায় করবে এবং টাকা লুটপাট করবে। এই যে বন্দোবস্ত, এটার বিরুদ্ধে 24 সালে গণঅভ্যুত্থান এসেছে এবং আসার ফলে আমরা বলেছি যে তুমি যে আমার উপর যে প্যালেস্টাইন মডেল চাপাই দিতে চাও, আমরা তার বিরুদ্ধে বাংলাদেশ মডেল হাজির করতে চাই। সেই বাংলাদেশ মডেলটা হচ্ছে দক্ষিণ এশিয়া একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশটার অস্তিত্ব থাকা, এবং সেটা একটা উদাহরণ হিসেবে থাকবে পুরো দক্ষিণ এশিয়ায়। যতগুলো জনগোষ্ঠী আছে তার ন্যাচারাল লিডারশিপ পাবে বাংলাদেশ, এবং আমাদের এই জন্য কাউকে কলোনাইজ করার দরকার নেই, কোনো অখণ্ড ভারতের বা অখণ্ড বাংলাদেশের ম্যাপ হাজির করার দরকার নেই। বাংলাদেশের অস্তিত্বশীল থাকাটাই এখানে, আপনি খেয়াল করবেন মিজোরাম, নাগাল্যান্ডের কিন্তু বিদ্রোহী যে ইয়েরা আছে, নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু সাক্ষাৎকার দিয়ে বলে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রক্ষা করার দায়বদ্ধতা আমাদের আছে। কেন? কারণ ঢাকা হচ্ছে, মানে যেহেতু ওই অঞ্চলগুলো ল্যান্ডলকড, ঢাকা হবে তার ন্যাচারাল লিডার, এবং বাংলা ভাষা কেন্দ্রিক, যেহেতু 30 কোটি জনগোষ্ঠীর একটা ভাষা, এটার কালচারাল হাবে পরিণত হবে বাংলাদেশ, ঢাকা। ঠিক আছে, এটার জন্য আপনাকে কিছু করতে হবে না, মানে তাকে আলাদা করে কিছু করতে হবে না, কিংবা আমরা সবাই বাবর হব টাইপের স্টুপিড কথা বলতে হবে না। আপনি শুধুমাত্র আপনার রাষ্ট্রটাকে গড়ে তোলেন। আপনি আপনার রাষ্ট্রটা গড়ে তুলতে পারলে এরা অটোমেটিক্যালি বলবে যে ঢাকা হবে আমার, মানে মানে আমি ঢাকার সাথে সম্পর্ক করতে চাই। তখন দিল্লি যদি তাকে এটা না দেয়, তখন সে দিল্লির সাথে ফাইট করবে এটা নিয়ে। আপনাকে কিছু করার দরকার নেই, আপনি শুধু ভাই আপনার কাজ করেন। আপনার ঘরের মধ্যে সব ঠিক নাই, আপনি বলেন আমরা সবাই বাবর হবো, ওইদিকে ওদিকে খোঁচাকাচি করেন। এই সমস্ত খোঁচাকাচি করতে গেলে দেখবেন আপনার কোন দিক দিয়ে কি ছুটে গেছে। ফলে যারা এই ধরনের হঠকারিতার মধ্যে থাকেন, আমি তাদেরকে বলবো যে আপনারা নিজের রাষ্ট্র গড়ে তোলেন। নিজের রাষ্ট্র গড়ে তোললে অটোমেটিক্যালি আপনার 7 সিস্টার্স সহ এই যে পুরো আরাকান যা আছে, এদের আপনি ন্যাচারাল লিডারশিপ হতে হবে, তাকে আপনার অ্যানেক্স করতে হবে না। আজকের যুগে এভাবে অ্যানেক্স করে হয় না, আপনাকে ন্যাচারাল লিডার হতে হবে দক্ষিণ এশিয়ায়। সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব। শ্রীলঙ্কার মতো একটা রাষ্ট্র যদি 2 বছরের মধ্যে এরকম একটা পিসফুল ট্রানজিশনে যেতে পারে, আমাদেরকেও সেখানে যেতে হবে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি আছেন, এবং তার মধ্য দিয়ে আমরা, যদিও তার মধ্যে নানা সময় নানা টানাপোড়েন দেখতে পাচ্ছি, কারণ আমাদের রাজনৈতিক দলগুলো তো তাদের বড়ই তাড়াহুড়া, এবং তারা সংসদ নির্বাচনের জন্য যা একটা মানে বিতিকিচ্ছির অবস্থা করছে, তবু আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের প্রতি জাস্টিস করতে হবে তাকে। তার যে ইন্টারন্যাশনাল এক্সপোজার, তার এই নিজের জন্য জাস্টিস করতে হলে তাকে এই সংস্কার কাজগুলো তিনি যদি শুধু বলেন, একবার শুধু মুখ দিয়ে যদি বলেন যে আমি এই সংস্কার কার্যক্রমগুলো যে সময়টা আমি ইতিমধ্যেই বলেছি, এই যে 26শে জুনের মধ্যে আমি তার মধ্যে শেষ করতে চাই। আমি চাই বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের জনগণ আমার পক্ষে থাকুক, বাংলাদেশের সমস্ত জনগণ আপনার পক্ষে থাকবে। তখন কারা সংসদ নির্বাচনের পক্ষে রাস্তায় নামে, জনগণের ধাওয়ায় তারা আবার ঘরে ফিরতে বাধ্য হবে। আমরা গত 15 বছর দেখি নাই কারা কি করেছে। 28 অক্টোবর দেখি নাই আমরা আপনার 20 লক্ষ লোকের জমায়েত, আপনি 20 মিনিটের মধ্যে কিভাবে আপনি একটা সাউন্ড গ্রেনেড ফোটানোর পরে আপনি নাই হয়ে গেছেন, আমরা দেখিনি, আমরা রাস্তায় ছিলাম না। সুতরাং এইসব হুঙ্কার, ফেব্রুয়ারিতে মাঠে নামবো, এইসব হুঙ্কার আমাদেরকে দিয়ে লাভ নাই। বাংলাদেশ এখন একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ায় যারা যারা এসে বাগড়া দেবে, যারা যারা বিরোধিতা করবে, তাদেরকে জনগণ গণশত্রু হিসেবে দেখবে। এই রোডম্যাপে আপনারা সবাই থাকবেন, এবং আমাদের যারা হরিজন দলিত সম্প্রদায় আছেন, আপনারা প্রস্তুত হন। আপনাদেরকে গণপরিষদে যেতে হবে এবং গণপরিষদে গিয়ে নিজেদের কথাগুলো বলতে হবে, এবং সেই ক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটির রাজনীতি হচ্ছে আপনাদেরকে মানে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যতটুকু ভূমিকা রাখা যায়, আপনাদের কথাগুলো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যতটুকু কাজ আমাদের পক্ষ থেকে, যতটুকু সমর্থন করতে হয়, আমরা মনে করি আপনারাই আপনাদের দাবি আদায় করবেন। জাতীয় নাগরিক কমিটি আপনাদের পাশে থাকবে শুধু, এবং সেটা শুধুমাত্র আপনাদেরকে আমরা ভোট সে মাথা গুনি নেই যেখানে আমার কয়টা ভোট আছে, এভাবে আমরা আপনাদেরকে দেখছি না। আমরা আপনাদেরকে একটা বাংলাদেশের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে দেখতেছি, যারা বাংলাদেশের নাগরিক এবং নানাভাবে ঐতিহাসিকভাবে বঞ্চিত। তাদের এখন এই বঞ্চনাগুলো শেষ করতে হলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি গিয়ে সংবিধানের মধ্যে ওটা নিশ্চিত করে, শুধু মুখের কথা না, শুধু সারওয়ার তুষারের মুখের কথায়, জাতীয় নাগরিক কমিটির মুখের কথা আপনি আশ্বস্ত হবেন কেন?
কিংবা শুধু বিএনপির মুখের কথা আপনি আশ্বস্ত হবেন কেন? আপনি সংবিধানের মধ্যে থাকতে হবে যে আপনি যে একটা আলাদা জনগোষ্ঠী এবং আপনার যে আলাদা কতগুলো ব্যাপার আছে এটা সংবিধান আপনাকে নিশ্চিত করবে। এই রাজনীতি আপনারা করবেন সেটা আমরা আশা করি এবং আমরা আপনাদের পাশে আছি এবং আমাদের পক্ষে থেকে যত যা করা লাগে আমরা সেটা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই যোগেন মণ্ডল শুধুমাত্র আমরা এই জন্মবার্ষিকীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের যত ঐতিহাসিক চরিত্র আছে, আমাদের জাতীয় যে ইতিহাস সেটা আমরা এবার পুনরুদ্ধার করবো। আমাদের অনেকগুলো সংগ্রামের মধ্যে এটা একটা সংগ্রাম যে আমাদের জাতীয় ইতিহাসটাকে এবার পুনরুদ্ধার করতে হবে। সবাইকে ধন্যবাদ।